দেখুন দেখান। আমার কোম্পানি মানে প্র্যাকটিস কোম্পানিটা দিয়ে আমি কোড দেখাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করুন। কারণ প্রসিডিওরটা ওর সাথে অ্যাসাইন করা আছে। ব্যাস ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অ্যাকাউন্ট ইজ নট ট্যাক্স রেলিভেন্ট, ট্যাক্স না কোড ঠিক উইল বি আছে, ইনভোকড। এটা এন্টার করুন। আপনি এখানে ট্যাক্স কোড কোথায় দিয়েছেন? ট্যাক্স কোড আমি লিখলাম, ঠিক আছে, ওটা অপশনটা দেখানোর পরে উড়ে গেল। এখানে তো সিলেক্ট করেছি সিএলটা, যেটা ছিল। পারচেস করেছেন কি? পারচেস ট্যাক্সেবল করা আছে? আচ্ছা, পারচেজ ট্যাক্সেবল করতে হবে না? হুম। মানে আলাদা জিএল কোড রেখো তো, নাকি একই না না, মডিফাই করে দেবো? এইটাকেই মডিফাই করে ট্যাক্সেবল করে দিন। আর কিছু চেঞ্জ হবে কি জিএল? না না, এইখানে এইটাতে ওই এইসব এইসব লাগবে না, এসব করতে করার কোনো মানেই হয় না। পারচেস পারচেসই আচ্ছা, আছে, এইসব চেঞ্জ করতে হবে, এইসব চেঞ্জে কোনো মিনিংলেস। মেইন চেঞ্জ এখানে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতে হবে, মেন চেঞ্জটা এইটা এখানে হবে। ট্যাক্স ক্যাটাগরি। এন্টার। এবার ট্যাক্স কাটাটা দিন। অল ট্যাক্স টাইপ অ্যালাউড। অল ট্যাক্স করাবো। সেভ। হুম। ডিফাইন পোস্টিং কি ফর ট্রানজাকশন জেডআইসি, এইটাও দেখাচ্ছে। ডিফাইন পোস্টিং কি ফর ট্রানজ্যাকশন জেড জেডআইসি। তো জেড করেননি আপনি, করুন। আপনি জেড আপনি এটা করুন, ওবি জে ওবি ফর্টিতে যান। জেডআইসি স্যার। জেড হচ্ছে আপনার অ্যাকাউন্ট কি মনে হচ্ছে? হ্যাঁ, অ্যাকাউন্ট কি আছে? অ্যাকাউন্ট। হ্যাঁ, তো আপনি পোস্টিংতে যান, এই ওবি ফর্টিতে যান। জেড আসুন। জেডআইসি আর জেডআইএস দুটোই করতে হবে, কারণ সিজি স্টেটটা স্টেটটা আছে। হুম। ট্যাক্স করে ঠিক করুন। ওকে। পোস্টিংতে যান। ইয়েস। ট্যাক্স করে দেননি তো এখানে। আবার পোস্টিংয়ে দিয়ে যান, আগে পোস্টিংয়ে দিয়ে যান। 4050 অ্যাকাউন্টস। ইয়েস।
কন্টিনিউ। এবার ট্যাক্স কোডটা রেখে দিন। ট্যাক্স কোড যেটা ছিল তাই তো হুম। অ্যাকাউন্ট ট্যাক্সের জিএল দিয়ে দে, যে সিজিএসটি এসজিএসটি কি জিএল ছিল। দুটোই করতে হবে তাহলে দুটো অ্যাকাউন্টে। হ্যাঁ, এটা আগে করে নিন, তবে ওটা করবেন। এখানে তো তাহলে এটা না, এটা দুটোই তো করতে হবে এখানে, এখানেও তো আপনার আরেকটা করতে হবে না। হ্যাঁ সেটাই বলছি। হুম। সেম। সে এবার ওইটা করুন। এবার রিফ্রেশ করবো। না না, আগে ওই আর একটা অ্যাকাউন্ট কে যে আছে ওটাকে করে দিন। এই যে দুটোই করে দিয়েছি। জেডআইসি আর জেডআইএস দুটো তো না? হুম। ঠিক আছে, তাহলে এবার করুন ইনভয়েসটা। জেডআইএস তো হয়নি। দেখি বলেছে দুটোই এই দেখুন, দুটো অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট। না না, এটা দুটো অ্যাকাউন্ট আর দুটো অ্যাকাউন্ট কি আলাদা? এটা তো একটা অ্যাকাউন্ট কি হলো? এবার জেডআইএসটা করুন। এটা তো হয়নি, এটা করুন, ঠিক করুন। ও আচ্ছা এই এবার সেভ করুন। হয়নি, এখানে আরেকটা জেল দিতে হবে তো। আবার এখানে সেভ করলে কী হবে? যে আরেকটা জেল কোথায় গেল? আরে সিজিএসটি হলে এসজিএসটি হবে, এসজিএসটি হলে সিজিএসটি হবে। আচ্ছা মানে একটা অ্যাকাউন্টের ভেতরে দুটো করে দিতে হবে তাই হ্যাঁ তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবার সেভ। হুম। দুটো অ্যাকাউন্টকে করতে না পারলে তো আলটিমেট দুটো জিএল আলাদা আলাদাভাবে যাবে না। এবার করে দেখুন। হ্যাঁ এসছে ওটা। হুম। ঠিক আছে। আচ্ছা, আপনার এ হয়েছিল তো, উইথহোল্ডিং ট্যাক্স তো হয়েছিল। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। উইথহোল্ডিং ট্যাক্স হয়েছিল? হ্যাঁ ওই ধরনের কিছু হয়েছে। কোনো প্রবলেম নেই তো উইথহোল্ডিং ট্যাক্স আর? না সেরকম প্রবলেম নেই। করেছিলেন উইথহোল্ডিং ট্যাক্স? হ্যাঁ স্যার ওটা করা হয় মানে আমি ওপর ওপর জাস্ট দেখছিলাম আর কি। আপনার রেকর্ডিংটাই চালিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে ট্যাক্সের পার্টটা আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল, তাই তো? আর নেক্সট দিনকে আপনাকে আমি উইথিন ট্যাক্সে দুটো করে অ্যাকাউন্ট বানিয়ে দেখাবো ঠিক আছে? হুম, ওটা করে নেবেন, তাহলে আপনার পক্ষে নিজের পক্ষে সুবিধা, যে আলটিমেটলি এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। হুম। আচ্ছা, আমাদের অটোমেটিক পেমেন্ট প্রোগ্রাম হয়েছিল কি না? না একটি হয়নি। হয়নি তো, তাহলে আজকে আমরা অটোমেটিক পেমেন্ট প্রোগ্রামটা স্টার্ট করি।
অটোমেটিক পেমেন্ট প্রোগ্রামটার মানে হচ্ছে যখন আমরা কোনো পার্টিকুলার ভেন্ডারকে পেমেন্ট করছি, তখন পেমেন্ট যখন করছি তখন সিঙ্গেল মোডে পেমেন্ট করছি, একটা একটা করে, ঠিক আছে, একটা একটা করে পেমেন্ট করছি। বাট এরকম যদি দেখা যায় একটা কোম্পানিতে এখন 10,000 ভেন্ডার থাকে, তাহলে এরকমভাবে যদি ধরে ধরে পেমেন্ট করা হয় তাহলে অনেক সময় লেগে যাবে, হ্যাঁ প্রচুর সময় লেগে যাবে। হ্যাঁ তো সেই জন্য আমাদের কি করতে হয়, আমাদেরকে অনেক সময়তে কি হয়, কোম্পানি কি করে, তারা তখন অটোমেটিক পেমেন্টের সাহায্য নেয়। আচ্ছা অটোমেটিক পেমেন্টের সাহায্য নেয় বলতে কি বোঝায়? মানে অটোমেটিক পেমেন্টের সাহায্য নেয় বলতে ওখানে একটা প্রোগ্রাম তৈরি করা হয়। এই প্রোগ্রামটার মাধ্যমে যদি কোনো কারণে এই পেমেন্টটাকে রান করানো হয়, তাহলে এই প্রোগ্রামটা যে কটা ভেন্ডারের জন্য রান করবে, সেই কটা ভেন্ডারের ক্ষেত্রে প্রত্যেকটার অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে, তাদের ইনভয়েস বেরিয়ে যাবে, ভাউচার এন্ট্রি হয়ে যাবে, চেক প্রিন্ট আউট হয়ে যাবে, স্টেটমেন্ট বেরিয়ে যাবে, সব কিছুই হয়ে যাবে মানে প্রিন্ট আউট স্টেটমেন্ট সব একসাথে বেরিয়ে যাবে? পরপর বেরিয়ে যাবে সব, ঠিক আছে। মানে কি যখন যেটা প্রিন্ট আউট করবেন আর কি সব কটা বেরিয়ে যাবে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা বেসিক্যালি আমাদের লাগে যখন কোনো লার্জ স্কেলের বড় কোম্পানি, কারণ এপিপি সাধারণত কোনো কোম্পানি চট করে ইমপ্লিমেন্ট করতে চায় না, কারণ এপিপি করতে গেলে আপনি যত টাকা আলটিমেটলি করতে যাবেন তত টাকা তো আলটিমেট একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, ঠিক আছে, হুম, সেই জন্য সেটা না থাকলে হয় না চট করে। তো এইখানে একটা কনসেপ্ট চলে আসে হাউস ব্যাংক। বেসিক্যালি এসএপিতে কোনো সময়ে কোনো পার্টিকুলার পার্টিকে ডাইরেক্ট ব্যাংক থেকে পেমেন্ট করা হয় না। আচ্ছা যখন তাকে পেমেন্ট করা হয়, কারণ কেন পেমেন্ট করা হয় না তার কারণটা বলছি আমি। ধরুন আপনি কাউকে একটা চেক কেটে পেমেন্ট করে দিলেন, কোনো কারণে চেকটা বাউন্স করলে আপনাকে আবার রিভার্স করতে হবে, তাহলে ব্যাংকে অ্যাকাউন্টের মধ্যে ডেবিট ক্রেডিট জায়গাটা পাওয়া একটা ইম্প্যাক্ট পড়বে। তো সেই জন্য কী হয়, এসএপিতে কী করা হয়, যখন কাউকে পেমেন্ট করা হয় পার্টি অ্যাকাউন্ট ডেবিট করে ব্যাংক পেয়েবল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় একটা। ব্যাংক পেয়েবল সেপারেট ব্যাংকের জন্য আলাদা ব্যাংক পেয়েবল অ্যাকাউন্ট থাকে, ব্যাংক পেয়েবল অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়, ঠিক আছে। এইবার যে সমস্ত কোম্পানি এসএপি ইউজ করে তাদেরকে সাধারণত প্রত্যেক দিনের শেষে, বা হয়তো দেখা গেলো একদিন দুদিন ছাড়াবে না, যেটা সাধারণত প্রত্যেক দিনের শেষেই হয়, ব্যাংক থেকে একটা ফাইল পাঠানো হয় মেল করে, সেই ফাইলটাকে আপলোড নেওয়া হয় মেশিনে, ঠিক আছে। যখনই আপলোড নেওয়া হয় তখনই যে সমস্ত চেকগুলো আলটিমেট পাস হয়েছে সে সমস্ত চেকগুলো অটোমেটিক্যালি পোস্টিং হয়ে যায়। অটোমেটিক পোস্টিং হয়ে যায় মানে কীরকম, ধরুন আজকে যে চেকটা আপনি ব্যাংক পেমেন্ট করেছেন কাউকে, ওটা যখন পাস হয়ে গেল তখন কি হবে, একটা অটোমেটিক এন্ট্রি জেনারেট হয়ে যায়, ব্যাংক পেয়েবল অ্যাকাউন্ট যেটা ক্রেডিট ছিল ডেবিট হয়ে যাবে, আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। তাহলে ব্যাংক পেয়েবল অ্যাকাউন্ট একবার ডেবিট একবার ক্রেডিট হলো, তো স্কোয়ার আপ হয়ে গেল, আর পার্টি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হয়ে গেল, ঠিক আছে। রিসিপ্টের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, এরমভাবে আর কি জিনিসটা চলে, ঠিক আছে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা বেসিক্যালি কী হচ্ছে, এই সিস্টেমটা বেসিক্যালি হচ্ছে আলটিমেটলি এসএপিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এটা এরকম নয় যে শুধুমাত্র হাউস ব্যাংকের ক্ষেত্রে হবে, এটা রিয়েল টাইমের নর্মাল ক্ষেত্রে হয়, ঠিক আছে, আচ্ছা নর্মাল ক্ষেত্রে হয়, ঠিক আছে। তো এইবার হচ্ছে যে যখন এই জিনিসটা হলো তখন আমরা কি করব, তখন আমরা বেসিক্যালি যেটা করি যে আলটিমেটলি আমরা ঠিক এইরকমভাবে যখন আমরা এন্ট্রিগুলো করছি বা এরকমভাবে যখন আমাদের এই সমস্তগুলো হচ্ছে, তখন আমাদের যেটা বেসিক্যালি করা হয় যে প্রত্যেকটা পার্টির ক্ষেত্রে আগে থেকে হাউস ব্যাংক অ্যাসাইন করে রাখা হয়, ঠিক আছে, হুম এবং হাউস ব্যাংক অ্যাসাইন করে আলটিমেট কাজটা করা হয়। হাউস ব্যাংক কাকে বলে, হাউস ব্যাংকের সঙ্গে নর্মাল ব্যাংকের ডিফারেন্সটা কী? হাউস ব্যাংক হচ্ছে যখন একটা পার্টিকুলার আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, যেখানে যেটাকে যে ব্রাঞ্চে আলটিমেট সেই ব্রাঞ্চের অ্যাকাউন্টটাকে অ্যাকচুয়ালি হাউস ব্যাংক বলা হয়। হাউস ব্যাংক কী কাজ করে, হাউস ব্যাংক বেসিক্যালি আপনার যে নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট আর হচ্ছে যাকে পেমেন্ট করছে তার অ্যাকাউন্ট, এই দুজনের মাঝখানে বসে
টোটাল পেমেন্ট সিস্টেমকে অপারেট করে। হুম। রিসিপ্ট হলে রিসিপ্ট সিস্টেম হবে, যার যখন হয়। সাধারণত পেমেন্টের ক্ষেত্রেই ধর, রিসিপ্ট হলে তো সাধারণত পেমেন্টের ক্ষেত্রেই হয়। রিসিপ্ট হলে তো কোনো প্রবলেম নেই। না, রিসিপ্ট হলে তো তখন আলটিমেটলি রিসিপ্টে করবে। হাউস ব্যাংক তো রিসিপ্ট ক্ষেত্রে হবে, হাউস ব্যাংক মানে এই নয় যে সবাইকে এপিপি করা হবে। হাউস ব্যাংক তো নর্মাল ক্ষেত্রে থাকবে না, রিসিপ্ট ক্ষেত্রে তাই। আপনি যখন কোনো চেক রিসিভ করলেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি করবেন না, আপনি ব্যাংক রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি করবেন। তারপর চেকটা পাস হয়ে গেলে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক রিসিভেবল হবে। ঠিক আছে, এটাই প্রসেস। তো এইবার কথা হচ্ছে, এই যে জিনিসটা হলো, এই জিনিসটা যখনই আপনার হয়ে যাচ্ছে তখনই আপনার কী হচ্ছে না, তখনই আপনার আলটিমেটলি বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই এন্ট্রিটা পাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এইরকমভাবে আপনাকে জায়গাটা করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা হাউস ব্যাংকের সঙ্গে নর্মাল ব্যাংকের ডিফারেন্স কি। হাউস ব্যাংক বেসিক্যালি ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর, একটা হচ্ছে ব্যাংক কি, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট আইডি। ব্যাংক কি, KUI, ব্যাংক কিটা কি? হুম। ব্যাংক কি হচ্ছে বেসিক্যালি যেটা আমাদের IFSC কোড যেমন বলা হয়, ঠিক আছে, হুম। ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও সেরকম থাকে, একটা সুইফট কোড বলা হয়, এটাকে বলা হয় ব্যাংক কি। ঠিক আছে, ব্যাংকিং ফাংশনটা কি? ব্যাংকিং ফাংশন হচ্ছে, ব্যাংকই আপনার নর্মালি যেটা আপনার ধরুন এই হাউস ব্যাংক, ঠিক আছে, যেটা নন ব্যাংকই বেসিক্যালি কী করে, ব্যাংকই হচ্ছে অ্যাকচুয়াল যে ব্রাঞ্চ যেটা আছে, ঠিক আছে, ব্রাঞ্চে যে অ্যাকচুয়াল যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাকে ওখানে ডিফাইন করে দেয় আপনার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, যেটা IFSC কোড দিয়ে আমরা করা হয় সাধারণত। আর হচ্ছে অ্যাকাউন্ট আইডি ফাংশন কি? অ্যাকাউন্ট আইডি ফাংশন হচ্ছে বেসিক্যালি যখন আলটিমেটলি আমরা কোনো এই এর কাজ করছি, কী নাম বলে, হাউস ব্যাংকের কাজ করছি, তাহলে অ্যাকাউন্ট আইডি কী করে, হাউস ব্যাংক আর নর্মাল ব্যাংকের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করে। অ্যাকাউন্ট আইডি ক্রিয়েটস এ লিঙ্কস বিটুইন নর্মাল ব্যাংক অ্যান্ড হাউস হাউস ব্যাংক। ঠিক আছে, মানে নর্মাল ব্যাংক মানে যেখানে নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট যেটা আমরা যেটা ব্যাংকের যেটা অ্যাকাউন্ট এমনি আছে। নর্মাল আছে। হুম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমাদের এখন যেটা করতে হবে, আগে একবার আপনি FBL 1 করে ওই লিস্টটা দেখান কি দাঁড়িয়েছে। আচ্ছা। এটা স্যার বলছি এখানে 1,000 টাকা এরকম অড অ্যামাউন্ট আসছে কোনো, মানে 4,40,000 আমার মতো আসছে। 4,41,000 টাকা একটাই ইনভয়েস আছে আমাকে। তাহলে আপনি একটা কাজ করুন, আর আর ভেন্ডার নেই? না, এই এই অ্যাকাউন্টে একটাই ভেন্ডার তাহলে আছে। আর একটা, আরও একটা ভেন্ডার ক্রিয়েট করতে হবে। একটা ভেন্ডার দিয়ে আপনি কী করে বুঝবেন? হুম হুম। ঠিক আছে স্যার। আচ্ছা।
ভেন্ডরের ব্যাংক আইডি দিতে হবে? না, লাগবে না। স্যার এই ডানিং প্রসিডিউরটা মানে কি ব্যাপার? রানিং প্রসেসটা বেসিক্যালি কাস্টমারের জন্য লাগে। রানিং মানে আচ্ছা তাকে রিমাইন্ডার দেওয়া, ঠিক আছে? এটা ওই আমি এতে করাই বেসিক্যালি, ওই যারা ইন্টারভিউ প্রিপারেশন করে ওদেরকে ওখানে করাই রানিং প্রসেসটা। আচ্ছা, এখানে ট্যাক্স কান্ট্রি বা ট্যাক্স দেওয়ার প্রসিডিউর? দরকার নেই আপাতত, আমাদের তো লাগবে না, এখন করবো না এই সময়। এবার আপনি এ করুন, ইনভয়েস করুন। ও আচ্ছা, স্যার ট্যাক্স প্রসিডিউরটা চেঞ্জ করতে হবে আমার এই কোম্পানি কোডে। হুম। কিন্তু স্যার আমার প্র্যাকটিস কোম্পানি কোডে করে দেবো একবারে? শুধু প্রসিডিউরটা চেঞ্জ করতে হবে, করে দিন না, শুধু অত কিছু করতে হবে না। ঠিক আছে। ওই ট্যাক্স প্রসিডিউর তো আলটিমেট করাই আছে আমার। হ্যাঁ, সেটা তো করা হয়েছে। ট্যাক্স প্রসিডিউর কোডটা কি শুধু ওবিবিজি। এটা? কি না, এই অপশনটা কেন দেখাচ্ছে? আপনার ওখানে ট্যাক্স প্রসিডিউরটা ভুল অ্যাসাইন হচ্ছে। এটাই তো ছিল এটা। এইটা দেখাচ্ছে আমি অ্যাসাইন করছি অন্যটা, ওখানে দেখাচ্ছে না। আপনি কোন কোম্পানি করে কাজ করছেন? এটা আপনার প্র্যাকটিস কোম্পানি। তো প্র্যাকটিস কোম্পানি করে কেন কাজ করছেন? আপনার যেটা বলা হচ্ছে, যেটাতে আমরা এই রেগুলার। প্র্যাকটিস সরি স্যার, মানে মানে যেটা আপনার কাছে করি আর কি সেইটা। দেখি, খুলুন দেখি সেটা যদি হয়। আর ই এল আসবে। নতুন করে করুন দেখি একবার। ঠিক আছে।
কোডটা দেখি। এটা তো আমার প্র্যাকটিস কোম্পানি কোডের ট্যাক্স কোড। আর সিজিটা যেটা ছিল আগেরটা, ওটা আপনার কাছে যে কোম্পানিটা করি ওইটা। ওটা ব্রাঞ্চ এবার যেগুলো তো পারচেজে করার জন্য। হ্যালো হুম। স্যার, এখানে যে ট্যাক্স কোডটা দেখাচ্ছে না, সিএল, হুম। এটা হচ্ছে আপনার মানে আমি যেটা প্র্যাকটিস করি সেটার ট্যাক্স কোড, ঠিক আছে? হুম। এটা সিজি হবে অ্যাকচুয়ালি। এই তো আপনি আগে আপনি ওবি ওয়াইজেড করুন। প্রসিডিউরে যান। কোনটা প্রসিডিউর এই কোম্পানির? এই তো এটা সিজি স্টেপ। ওবি বিজি করুন। পজিশনে যান। এইটা তো হবে আপনার। কোনটা দিয়েছেন আপনি? ফার্স্টে এটা দিয়েছিলাম, তারপরে সেভ ওই করুন আগে, অপশনটা দেন। এবার করে দেখুন। ইনভয়েস করবো। হুম।
FBL1N করুন দেখি। নাম্বারটা হাঁটান ওখান থেকে। ফল করে অল আইটেমস করুন। চলুন স্টার্টিংটা করি। এফটি করে হচ্ছে FBZP। প্রথম হচ্ছে অল কোম্পানি কোর্স। আমরা প্রথমে অল 4টে মেথড করব, তারপর আমরা হাউস ব্যাংক করব, তারপর আমরা পরের দিন আমরা ব্যাংক ডিট। আজকে হাউস ব্যাংক অবধি করে রাখবো 5টা, তারপর অল কোম্পানি কোর্সে ডাবল ক্লিক করুন। নিউ এন্ট্রিজ, এখানে কোম্পানি কোড দিন। এখানে একটা কনসেপ্ট আছে সেন্ডিং কোম্পানি, পেইং কোম্পানি। এর মানে হচ্ছে কি, যে কোম্পানি থেকে অ্যাকচুয়ালি পেমেন্ট করা হয় সেটার নাম হচ্ছে পেইং কোম্পানি, মানে মেন কোম্পানিটা। সেন্ডিং কোম্পানি মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোম্পানি থেকে পেমেন্ট করা হচ্ছে সেই কোম্পানিতে যদি পর্যাপ্ত টাকা না থাকে, তখন আমাকে কী করা হয়, যে অন্য কোনো আমার সিস্টার কান্ট্রি থেকে টাকা নিয়ে আসতে হয়। ঠিক আছে, তখন যে কোম্পানি টাকাটা দিয়ে সেভ করছে, হেল্প করছে সেখানে, সে হচ্ছে সেন্ডিং কোম্পানি। তো আমার তো সেন্ডিং কোম্পানির দরকার নেই, পেইং কোম্পানিতে আপনি আপনার কোম্পানি করে নামটা লিখে নিন, সেভ, কন্টিনিউ, ব্যাক করুন, ব্যাক করুন। এবার হচ্ছে পেইং কোম্পানি কোড। পেইং কোম্পানি কোডে যান, নিউ এন্ট্রিজ, এখানে কোম্পানি কোডের নাম দিন। দেখুন এখানে কারেন্সিটা ZAR শো করছে, এখানে একটা এন্টার মারলে ওটা INR হয়ে যাবে। ঠিক আছে, এই কোম্পানি কোড। এবার দেখুন মিনিমাম অ্যামাউন্ট ফর ইনকামিং পেমেন্ট আর মিনিমাম অ্যামাউন্ট ফর আউটগোয়িং পেমেন্ট, এর মানেটা কি দেখুন। এখানে যদি আপনি মিনিমাম ইনকামিং তো হবে না, যা আউটগোয়িং, এখানে যদি আপনি যদি এ করেন, কি বলে, দেখেন এখানে লেখাটা পড়ুন, বড্ড ছোটো লেখা আছে, আমি পড়তে পারছি না, কী লেখা আছে এখানে। an outgoing payment is created if the amount is equal to or exceeds the amount specified. আর এটার নিচে কী লেখা আছে? Use লেখা আছে by specifying a minimum amount you can prevent the system from generating payments for amounts that do not justify the দেখ expenses. এবার কথা হচ্ছে কি, মিনিমাম অ্যামাউন্ট মানে হচ্ছে যে একটা ইনভয়েস, অনেক সময় এরকম হয় অনেক কোম্পানিতে, যে মিনিমাম একটা অ্যামাউন্ট বলে দেওয়া হয়, এই অ্যামাউন্টটা পেমেন্ট হবেই হবে। ঠিক আছে, দেখা গেল যে অনেক ইনভয়েস আছে, কিন্তু একটা অ্যাভারেজ পেমেন্ট সবাইকে করা হবে। ঠিক আছে, এবার সেই অ্যাভারেজ পেমেন্টের মধ্যে যদি দেখা যায় যেটা অ্যাভারেজ অ্যামাউন্ট, সেটা যদি কারোর আলটিমেটলি নেট অ্যামাউন্ট হয়ে যায়, তাহলে কোনো ব্যাপার নয়। কিন্তু যেটা অ্যাভারেজ পেমেন্ট মানে মিনিমাম অ্যামাউন্ট হিসেবে ধরা হচ্ছে, ওটাকেই আলটিমেট বলে দেওয়া হচ্ছে যে আপনার মেন অ্যামাউন্টটা। ঠিক আছে, যেমন ধরুন 1,00,000 টাকা ইনভয়েস, কিন্তু আমি বলে দিচ্ছি আমি 40,000 টাকা, 1,00,000 টাকা কারো ইনভয়েস আছে, কারো 80,000 আছে, কারো 1,20,000 আছে, 1,10,000 আছে, 90,000 আছে, 70,000। আমি কিন্তু বলে দিচ্ছি মিনিমাম অ্যামাউন্ট পেমেন্ট হবে 30,000 টাকা। ঠিক আছে, তো এবার আমি যে আমার ইনভয়েস অ্যামাউন্ট টোটাল যে আমার পেমেন্টের বাজেট থাকলো, সেই অ্যামাউন্টের সঙ্গে দেখা গেলো যদি আমি সবাইকে পুরো অ্যামাউন্ট করতে যাই, তাতে সেটা এক্সিড করে যাচ্ছে, তখন তখন দেখা যাবে মিনিমাম অ্যামাউন্ট 30,000 টাকা হিসাবে প্রপোর্শনে সব পেমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট। তাই মিনিমাম অ্যামাউন্টটা আপনি এখানে বেশি ঝামেলা না গিয়ে এখানে 1,000 রুপিস করে রাখুন, মানে এর তো বেশি হবেই। আচ্ছা, এবার নো এক্সচেঞ্জের ডিফারেন্স মানে কি? নো এক্সচেঞ্জের ডিফারেন্স মানে হচ্ছে যদি ফরেন কারেন্সিতে
কোনো পার্টিকুলার পারচেজ হয়ে যায়, তখন পেমেন্ট করার সময়তে একটা এক্সচেঞ্জ রেটের প্রবলেম চলে আসে। মানে যে টাকাটা আলটিমেটলি পারচেজ হয়েছে তার থেকে যদি বেশি টাকা আলটিমেটলি পেমেন্ট করতে হয়, তাহলে সেই অ্যামাউন্টটা বেশি টাকাটা হচ্ছে লস, আর যদি তাতে কম টাকা পেমেন্ট হয় তাহলে সেই টাকা হচ্ছে প্রফিট। ঠিক আছে? তো এই যে প্রোগ্রামটা এটা যদি করানো থাকে তখন আমাদের ডিফারেন্ট প্রবলেম আসবে। তো যদি না আসে সে নো এক্সচেঞ্জের ডিফারেন্সে ঠিক মানুন হলো। নো এক্সচেঞ্জের ডিফারেন্স ওই ওপরেরটা দুটোতেই হবে, পার্ট পেমেন্টের ক্ষেত্রে হবে, সেট নিতে ক্ষেত্রে হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে দেখুন, দুটোতেই হবে না, সেপারেট পেমেন্ট ফর ইচ, হ্যাঁ দুটোতেই হবে। সেপারেট পেমেন্ট ফর ইচ রেফারেন্স মানে হচ্ছে প্রত্যেকটা পেমেন্ট আমাকে আলাদাভাবে শো করবে। ঠিক আছে, সেপারেট পেমেন্ট ফর ইচ রেফারেন্স মানে প্রত্যেকটা ভেন্ডারে রাখি। হ্যালো, হ্যালো। কানেকশন কেটে গেল, হুম, কানেকশন লস দেখাচ্ছিল। হ্যাঁ স্যার বলুন, সেপারেট পেমেন্ট ফর ইচ রেফারেন্স। হ্যাঁ মানে প্রত্যেকটা পেমেন্টই আলাদাভাবে শো করবে, মানে প্রত্যেকটা ভেন্ডার আলাদা করে পেমেন্ট শো করবে। ঠিক আছে, হলো। আবার এবার হচ্ছে একটা ফর্ম। ফর্ম মানে কি, যে পেমেন্টের যে অ্যাডভাইস ফর্ম থাকে সেই ফর্মের যে ফরম্যাটটা সেটা আমরা চুজ করব। এখানে ফর্মে ক্লিক করুন, ফর্ম ফর দ্য পেমেন্ট অ্যাডভাইস, এখানে ড্রপডাউনে যান, হোয়াইট জায়গা, এখানে এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যারোতে ক্লিক করুন, আর চেক উইথ ম্যানেজমেন্টে ডাবল ক্লিক করুন। ও কত অ্যাম্বুলেন্সে গেল কাল রাতের থেকে। সেভ, ব্যাক করে আগের স্ক্রিনে চলে আসুন। হ্যাঁ, এবার পেমেন্ট মেথড ইন দ্য কান্ট্রি। পেমেন্ট মেথড মানে কি, যে মেথডের মাধ্যমে পেমেন্ট করা হবে সেই পেমেন্ট মেথডটা ক্রিয়েট করতে হবে। পেমেন্ট মেথড সিঙ্গেল ডিজিট হয় সাধারণত। ঠিক আছে, চলুন পেমেন্ট মেথড করুন। আচ্ছা, আমাদের ইন্ডিয়ার পেমেন্ট মেথড আমরা আপাতত চেক দিয়েই করি, চেক তো ছাড়া হবে না কিছু। আচ্ছা, এখানে দেখুন নয় নয় আছে, তো মানে আট ফাট কিছু নেই, তাহলে আমি আট নিয়ে নিই, কোনো অসুবিধা নেই। নিউ এন্ট্রিস করুন। ঠিক আছে, কান্ট্রি আইএন দিন, ওই আট দিয়ে দিন, আট বললাম। ডেসক্রিপশন চেক পেমেন্ট মেথড ড্যাশ দিয়ে আপনার কোম্পানি কোডের নাম লিখে রাখতে পারেন, সুবিধা হবে বোঝার। বুঝছে, আউটগোয়িং পেমেন্টই হবে। ঠিক আছে, এবার দেখুন, হ্যাঁ এবার এখানে দেখুন ডকুমেন্ট টাইপ ফর পেমেন্ট আর ডকুমেন্ট টাইপ ক্লিয়ারিং, মানে হচ্ছে যে আলটিমেটলি যখন আপনি পেমেন্ট করবেন, ঠিক আছে, নর্মাল পেমেন্ট আর এপিপি পেমেন্ট আপনি বুঝবেন কী করে, ততটা বোঝার রাস্তা রাখতে হবে। সেই জন্য ডকুমেন্ট টাইপটা এপিপি দিয়ে পেমেন্ট করলে হয় জেড-পি, আর তার ক্লিয়ারিংটা হয় জেড-ভি। দুটোরই নাম্বার রেঞ্জ 20, একই নাম্বার রেঞ্জ বলে পরের নাম্বার রেঞ্জ বানাইতে হবে। এখানে লিখে দেন জেড-পি আর জেড-ভি। হলো, নিচের দিকে আসুন। এবার দেখুন পেমেন্ট মিডিয়াম প্রোগ্রাম। এই পেমেন্ট প্রসেসটা আলটিমেট একটা প্রোগ্রামের মাধ্যমে রান হয়। সেই প্রোগ্রামের নামটা আমাকে লিখতে হবে, এবং আমাদের প্রিন্টারের নামটা লিখতে হবে। প্রোগ্রামের নামটা হচ্ছে RFF OUS_C
RFFOUS_C আর নেম অফ দ্য ঠিক আছে। প্রিন্ট, হ্যাঁ RFFOUS_C। এবার নেম অফ দ্য প্রিন্ট ডেটা সেট মানে হচ্ছে প্রিন্টারের নাম LP01 হলো আচ্ছা, প্রিন্টারের নাম। সেভ হয়ে গেল। ব্যাক করুন, আগের স্ক্রিনে চলে আসুন। আগের স্ক্রিনে এবার হচ্ছে পেমেন্ট মেথড ইন কোম্পানি কোড। হুম, নিউ এন্ট্রি, হ্যাঁ, পেইং কোম্পানি কোড, কোম্পানি কোডটা দিন। পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড ড্রপডাউনে চলে যান। আসছে না তো, আপনি একটা কাজ করুন, এটা কেটে দিন, কেটে দিয়ে এন্টার মারুন। এবার যান, দেখুন এসে গেছে ওই যে 8। ঠিক আছে, এটা কি কি এটা কিরকম সিস্টেম? কেন হলো দেখুন, প্রথম কোম্পানি কোডে ওটাতে অ্যাবজর্ব করতে পারিনি, ও ডেটা নিতে পারিনি, আপডেট আচ্ছা, হয়নি। তো যেই এন্টার মারলো ও সঙ্গে আপডেট নিয়ে নিল। ঠিক আছে, আপডেট দিয়ে দেবো। আচ্ছা। এবারে দেখুন অ্যামাউন্ট লিমিট, মিনিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট। ঠিক আছে, মিনিমাম অ্যামাউন্ট ম্যাক্সিমাম অ্যামাউন্টের লিমিটের ব্যাপারটা কি ভালো করে বুঝে নিন। এখানে ফোন মারুন, কী লেখাটা আছে পড়ুন। In the payment program, we select the payment method. The minimum amount is indicated for only if the payment amount does not fall below the minimum amount. হুম, Excluded are items especially explicitly assigned a payment method. Here, the indirected payment method even applies if the payment amount falls below the minimum amount. হুম, তার মানে কি বলছে? আর ম্যাক্সিমাম অ্যামাউন্টটা পড়ুন, এই ফোন মারি দেখুন কী বলছে পড়ুন। The payment method specified is only selected by the payment program if the payment amount does not exceed the specified limit. হুম, তার মানে আর ব্যাপারটা কি বলছে, যে এখানে যেটা আমি আগে বললাম, যে আগের বারে যেটা আমাকে মিনিমাম অ্যামাউন্ট মানে কি বললাম ওখানে, যে এই অ্যামাউন্টের নিচে যদি কোনো পেমেন্ট থেকে যায়, ঠিক আছে, হুম, তাহলে ওই অ্যামাউন্ট এপিপিতে পার্টিসিপেট করবে না। ঠিক আছে, যেটা আগের বারে যেটা আমি দেখালাম। ঠিক আছে, আর এখানে মিনিমাম অ্যামাউন্ট আর ম্যাক্সিমাম অ্যামাউন্টের ব্যাপারটা কি বলছে, যে এখানে মিনিমাম বলছে যে ধরুন একটা আপনি ডিসাইড করলেন এই টাকা মিনিমাম পেমেন্ট হবে আর এই টাকা ম্যাক্সিমাম পেমেন্ট হবে। ঠিক আছে, হুম, ধরুন আপনি বলেন 30,000 টাকা মিনিমাম পেমেন্ট হবে, আর হয়তো ওপরের দিকে পেমেন্ট হলে ম্যাক্সিমাম 60,000 টাকা অবধি পেমেন্ট হবে। ঠিক আছে, তো এবার 30,000 টাকার নিচে যদি কোনো পেমেন্ট থাকে তাহলে আলটিমেটলি তো সেটা চলে আসছে। ঠিক আছে, হুম, আলটিমেটলি আর হচ্ছে যে 60,000 টাকার উপরে যদি কোনো পেমেন্ট চলে যায় তাহলে সেটা যাচ্ছে না, মানে 30,000 নিচে হলে যাচ্ছে না, 30,000 বা তার বেশি। ঠিক আছে, হ্যাঁ, ওটা ম্যাক্সিমাম মিনিমাম। হ্যাঁ 30,000 বেশি, 60,000 কম। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক। ঠিক আছে, হলো। তাহলে এখানে আমি মিনিমাম অ্যামাউন্টে শুধু দিয়ে দিন, 1,000 টাকায় দিয়ে রাখুন, আর কি বেশি কিছু ঝামেলা গিয়ে লাভ নেই। হুম, ওখানে ওখানে যেটা মিনিমাম অ্যামাউন্ট বলা ছিল ওটা মানে হচ্ছে যে এরকম কোনো ইনভয়েস যেটা ওই অ্যামাউন্টটা দেওয়া যেটা থাকবে তার নিচে হলে এপিপি দিয়ে পেমেন্ট হবে না। ঠিক আছে, এটা হচ্ছে, আচ্ছা, আচ্ছা, এটা হয়ে গেল। হুম, কি করলেন এটা? এন্টার ও ম্যাক্সিমাম আচ্ছা অ্যামাউন্ট ম্যাক্সে, অ্যান্ড আচ্ছা ম্যাক্স অ্যামাউন্টটা মানে কি, মানে টোটাল ইনভয়েস হাইয়েস্ট লিমিট কত দেওয়া আছে আপনার এখানে, হাইয়েস্ট কত করা আছে আপনার? মানে ল্যাখে আছে তো আমি 50 লাখ করে দেবো। হ্যাঁ করে রাখুন, 50 লাখ করে রাখুন। হুম, এবার ফর্ম ডেটে চলে যান। এবার দেখুন পেমেন্ট অ্যাডভাইসের যে পেমেন্ট মিডিয়াম, ঠিক আছে, এটা এটা এ করা হচ্ছে। ড্রপডাউনে যান, ইন্টারন্যাশনালকে চেক উইথ ম্যানেজমেন্ট করে দিন, সেভ। এটা এটা স্যার কি ব্যাপার, ওই যে চেক উইথ ম্যানেজমেন্ট? এই যে পেমেন্ট মিডিয়াম ফর্ম আচ্ছা, ফর দ্য পেমেন্ট মিডিয়াম, ওটা হচ্ছে নর্মালটা আমরা চুজ করে নিলাম। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট হলো, সেভ হুম, স্যার, হয়ে গেল। হুম, তাহলে আমাদের এখানে কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক হয়ে গেল। ওকে, ব্যাক করুন। হুম,
হুম, তাহলে চারটে গেল। এবার এবার নেক্সট হাউস ব্যাংক। হাউস ব্যাংকটা আগে কেন করতে হবে? কারণ হাউস ব্যাংক না করলে আপনি ব্যাংক ডিটারমিনেশন করতে পারবেন না, ওই জন্য হাউস ব্যাংকটা আমি আগে করছি। ঠিক আছে, কন্টিনিউ। নিউ এন্ট্রিজ। যেমন হাউস ব্যাংকের, আপনার ব্যাংকের কী নাম ছিল? এখানে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক। তো তো এইচডিএফসি করে দিন। এইচ থাকা মানে বোঝা যাবে এটা এটা হাউস ব্যাংক। এইচডিএফসি। 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 আচ্ছা। ঠিক আছে। ঠিক ব্যাংক কান্ট্রি আইএন। কি? ব্যাংক কি হচ্ছে ম্যানুয়ালি লিখে দিন কিছু একটা। ব্যাংক কি তো বোঝালাম আমি, আইএফএসসি কোড যেটা। ঠিক আছে, লিখে দিন ওটা। এইচডিএফসি লিখে দিচ্ছি। যাই, হ্যাঁ লিখে দিন না, কোনো অসুবিধা নেই। এবার ক্রিয়েট বাটনে ক্লিক করুন ডান দিকে। এবার এখানে লিখে দিন এইচডিএফসি ব্যাংক হাউস ব্যাংক। এইচডিএফসি হাউস ব্যাংক, ব্যাংকের নাম যেটা, ব্যাংকের যে নাম থাকবে, যে ব্রাঞ্চের নাম সেটাই থাকে আর কি শান্ত। হ্যাঁ, কন্টিনিউ। সেম। হলো। এইবার আপনাকে যেটা করতে হবে, লেফট সাইডে ব্যাংকের অ্যাকাউন্টস আছে, এই ব্যাংক অ্যাকাউন্টসের সঙ্গে এটাকে লিঙ্ক করতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্টসে ডবল ক্লিক করুন, নিউ এন্ট্রিজ। এবার হচ্ছে অ্যাকাউন্ট আইডি। দেখুন অ্যাকাউন্ট আইডি এখানে আমি কী বলেছিলাম যে হাউস ব্যাংক আর ব্যাংকের যে জেল তার মধ্যে লিঙ্ক ক্রিয়েট করে। ওপরে দেখুন আচ্ছা। হাউস ব্যাংক, আর এখানে তো ব্যাংকের জেল, এর মাঝখানে অ্যাকাউন্ট আইডি। তো অ্যাকাউন্ট আইডি কিছু দিয়ে দিন। অ্যাকাউন্ট আইডি। এটা এই না ব্যাংকের নামে লিখে দিচ্ছি। হুম, ডেসক্রিপশানে লিখে, হ্যাঁ ডেসক্রিপশানে লিখে দিন যে হাউস ব্যাংক অ্যাকাউন্ট আইডি। হুম। ক্লিয়ার? হুম। এবার হচ্ছে আপনার এখানে ব্যাংকের জেল চুজ করুন। আচ্ছা, এখানে কারেন্সি দিন আগে, কারেন্সি এখানে দিন, ব্যাংকের কারেন্সিটা আগে আয়নার। হুম, হয়েছে। ব্যাংকের জেল কি 100? জেল নাম্বার 100? হ্যাঁ স্যার। এই তো। ব্যাংক হলো, সেভ করে দিন, কন্টিনিউ। ব্যাক করে হাউস ব্যাংকের প্রথম স্ক্রিনে চলে আসুন। এবার হচ্ছে ব্যাংক ডিটারমিনেশন ডাবল ক্লিক করুন, পজিশনে যান। পেইং কোম্পানি কোড চুজ করুন, কন্টিনিউ, ওটা সিলেক্ট করুন। এবার দেখুন র্যাঙ্কিং অর্ডার মানে কি, যখন দেখা যায় কোনো কোম্পানিতে মোর দ্যান ওয়ান ব্যাংক থাকে এবং ওই মোর দ্যান ওয়ান ব্যাংক থেকেই পেমেন্ট করা হয়, কারণ একটা ব্যাংকে হয়তো সব টাকা নেই, ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাংকে টাকা আছে, তখন নাম্বার অফ ব্যাংক বেড়ে যায়। ঠিক আছে, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে মোর দ্যান ওয়ান ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাকে পে করতে হবে। ঠিক আছে, তখন সেপারেটলি সব কটা ব্যাংকের জন্য আলাদা আলাদা করে হাউস ব্যাংক বানাতে হবে। হাউস ব্যাংক কিন্তু একটা ব্যাংকের জন্য হচ্ছে না, সব সেপারেট। যদি তিনটে ব্যাংক থেকে পেমেন্ট করেন, তিনটে ব্যাংকের জন্য তিনটে আলাদা আলাদা হাউস ব্যাংক ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো তখন আমাদের র্যাঙ্কের প্রশ্ন এসে যায় যে কোন ব্যাংক থেকে আগে পেমেন্ট হবে, কোন ব্যাংক থেকে পরে পেমেন্ট হবে। ঠিক আছে, তো সেটাই র্যাঙ্কের কথা বলছে। র্যাঙ্কে করে যান, নিউ এন্ট্রিজ, পেমেন্ট মেথড চুজ করুন, কারেন্সি আইএনআর। ব্যাংক অর্ডার 1। র্যাঙ্ক অর্ডার 1 থেকে হাউস ব্যাংক চুজ করে নিন। হুম, নিয়ে নিন, এন্টার। ওটা ঠিক সিলেক্ট করুন, ওই লাইনটা সেট করুন। লেফট সাইডে ব্যাঙ্ক অ্যাকাউন্টসে ডবল ক্লিক করুন, নিউ এন্ট্রিজ, হাউস ব্যাংক,
পেমেন্ট মেথড, কারেন্সি, অ্যাকাউন্ট আইডি, ড্রপডাউন থেকে নিয়ে নি না, ব্যাংক অ্যাকাউন্ট, সাব অ্যাকাউন্ট, সাব অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের জিএল, এন্টার, আবার লাইনটা সেট করুন, করে এবার অ্যাভেলেবেল অ্যামাউন্টসে চলে যান। এখানে সব পরপর হচ্ছে আর কি। হাউস ব্যাংক চুজ করুন, অ্যাকাউন্ট আইডি চুজ করুন, নাম্বার অফ ডেজ মানে হচ্ছে যে এই যে হাউস ব্যাংকের প্রসেসটা মেশিনকে বলতে হবে কদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ধরুন আমি 2 দিন 3 দিন 4 দিন কিছু ডেট দিয়ে দিন, এটা কোনো বিশেষ এ নয়, ঠিক আছে। এবার যে কারেন্সি করে দিন আইএনআর, আর অ্যাভেলেবেল অ্যামাউন্টসটা দিয়ে দিন কত হবে, 10 লাখ করে দিন। হ্যাঁ করে দিন, সেভ, ঠিক অ্যাভেলেবল আছে। অ্যামাউন্টটা স্যার মডিফাই করে আমাদের পরে আমার। হ্যাঁ যখন যেন হয়তো মডিফাই করে দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক এই হচ্ছে আমাদের মোটামুটি ইনিশিয়াল লেভেলের স্ট্রাকচার। এইটা একবারই করতে হয় সাধারণত, এটাতে বিশেষ চেঞ্জেস কিছু সেরকম হয় না। ওই অ্যামাউন্টগুলো যদি কিছু চেঞ্জেস হয়, তাছাড়া অন্য কিছু চেঞ্জেস হয় না, স্ট্রাকচারটা একই থাকে অলমোস্ট। এবার নেক্সট দিনকে আমরা বসে আর 3টে ছোট কনফিগারেশন আছে, ওটা করে নিয়ে এই পিপিটাকে রান করাবো। রান করতে টাইম লাগবে, তাহলে আমি রান করে দেবো, ঠিক আছে। আর আপনি ওই উইথ হোল্ডিং ট্যাক্স ওটা করে রেখে দেবেন, ঠিক আছে। ওখানে যদি কোনো ডাউটস হয় আজকের মতো ওটা আপনাকে দেখে আগে ক্লিয়ার করে নেবো, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে।